তো কংগ্রেস কেন লড়ছে না? কংগ্রেস আলাদা লড়ছে। এখন এটা তো কংগ্রেসের যারা নেতা নেত্রী তারা সবচেয়ে ভালো বলতে পারবেন। এখন সেটা তো ঠিক আছে, তারা তারা সিদ্ধান্ত করেছেন যে তারা যতগুলো বিধানসভা আসন আছে সবকটা আসনে তারা প্রার্থী দেবেন, দিয়ে লড়বেন। এখন তৃণমূল কংগ্রেসের লোকেরা সেখানে সেই নিয়ে মজা করতে পারে, এটা কি তারা সোশ্যাল মিডিয়া সাইটে লিখেছে নাকি? ঠিক আছে, তারা লিখতে পারেন। এবং শাসন ক্ষমতায় এলে মানুষের দম্ভ অতিরিক্ত হয়ে যায়। একটা সময় ওরা ৩৫, আমরা ২৩৫, এরকম শাসক দল দম্ভ দেখিয়েছে, এখন শূন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলেরও আগামী দিনে মানে খুঁজে পাওয়া যাবে না আর কি। মানে পুরোটাই তো চুরি দুর্নীতি এসবের উপর দাঁড়িয়ে আছে। তো ফলে যখন বিদায় হবে তখন মানে শূন্য যারা তারা তো রাস্তায় আছে, তাদেরকে তো তুমি দেখতে পাও, তারা এখনো মিছিলে ডাক দিলে ৮০,০০০ ১,০০,০০০ লোক কিন্তু এসে যায়, এদের কিন্তু একটাও থাকবে না। তো সেই জন্যে ওসব ঠিক আছে, তৃণমূল বলবে ওগুলো, শাসক এরকম বলে, শাসকের এরকম দম্ভ থাকে, সে এটা বলে, ঠিক আছে। তবে আমার যেটা মনে হয় কংগ্রেস তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে, এবং কংগ্রেস এই সিদ্ধান্তটা নেওয়ার ফলে কিছু পরিমাণে হলেও পশ্চিমবঙ্গে বামপন্থীদের সুবিধা হবে। দেখো, ভোট ভাগ নয় ইত্যাদি ইত্যাদি এসবের চাইতেও এই মুহূর্তে যেটা প্রয়োজন পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে বামপন্থার একটা পুনরুত্থানের প্রয়োজন, এবং সেটার জন্যে বামপন্থীদের নিজেদের কনসলিডেশনটা ব্যাপকভাবে দরকার। তো সেই কনসলিডেশনটা যদি কংগ্রেসকে বাদ দিয়ে, মানে কংগ্রেস না থাকার ফলে সেটা যদি একটু ত্বরান্বিত হয়, সিট শেয়ারিংটা ঠিকঠাক হয়, তাহলে হয়তো জিততে পারবে না, হয়তো এবারও শূন্য হতেই পারে, এবারও শূন্য, বা হয়তো এবার ১ কিংবা ২, যাই হোক না কেন। কিন্তু তারপরেও বামপন্থীরা একজোট হয়ে একটা আন্দোলনের কর্মসূচি গৃহীত হতে পারে, মানে শুধু ভোটের জন্যে নয়, একজোট হয়ে আন্দোলনের কর্মসূচি নেওয়া, এই জায়গাটা হওয়া সম্ভব বলে আমার মনে হয়। এবং সেটা কংগ্রেস জোটে না থাকার ফলে কিছুটা সুবিধা হলো। তবে আমার ধারণা কংগ্রেসের মধ্যেকার কিছু কিছু মানুষজন, অধীর রঞ্জন চৌধুরী, আব্দুল মান্নান, এরা যে এই একলা চলরে নীতিতে খুব খুশি হবেন আমার কিন্তু এরকম মনে হয় না। কংগ্রেসের একটা অংশ, মানে এটা আমার বলতে পারো এক ধরনের আন্দাজ আর কি, সেটা হচ্ছে একটা অংশ হয়তো তৃণমূলের সঙ্গে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে পারে, যার ভিত্তিতে এরকম একটা, কারণ তৃণমূল তো প্রায় ভোলাটাইল ইন্ডিয়া জোটের অংশীদার, সে যেরকম অংশীদারই হোক সে কিন্তু অংশীদার। এবং কংগ্রেস তুমি মানো বা না মানো এই ভেঙে চুরে যাওয়া ইন্ডিয়া জোটের অন্যতম নেতা, অন্যতম কি প্রধান নেতা। তো যেহেতু সে প্রধান নেতা, সে স্বাভাবিকভাবেই রাজ্যে তৃণমূলের সঙ্গে যদি একটা একটা কোভার্ট আন্ডারস্ট্যান্ডিং, একটা গোপন আন্ডারস্ট্যান্ডিংও যদি করে, অস্বাভাবিক কিছু নয়। কারণ কংগ্রেস তো কি, কংগ্রেস তো বেসিক্যালি তৃণমূলের পেরেন্ট পার্টি। মানে কংগ্রেসের যেটা সবচেয়ে পচা, সবচেয়ে কোরাপ্ট, সবচেয়ে নোংরা যে অংশটা ছিল সেইটা নিয়ে তৃণমূল দলটা গঠিত হয়েছে। তো সেই কারণে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের একটা আন্ডার টেবিল আন্ডারস্ট্যান্ডিং, আন্ডার টেবিল একটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে, সেটা খুব অস্বাভাবিক নয়। তবে তৃণমূল যেটা করছে ওটা শাসকের দম্ভ, ওটা করে এরকম। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাম ফ্রন্ট অর্থাৎ এই শরিকদের মধ্যে যে একটা লড়াই সেটা প্রকাশ্যে চলে আসছে, ফলত বিরোধীরা দুর্বল হলে শাসকের অনেকটা সুবিধা হয়, সেটা তো মানে কথিতই আছে। এবং সেটা দেখা যাচ্ছে যে বিরোধীদের যে দ্বন্দ্ব সেটা তো প্রকাশ্যে চলে আসছে আরও, মানে এই যে সিপিআই এর সঙ্গে সিপিআইএম এর যে দ্বন্দ্ব সেটা মানে আলিমুদ্দিন স্ট্রিটের বাইরে চলে আসছে। সিপিআই এর সঙ্গে সিপিআইএম এর দ্বন্দ্ব, এটা কিন্তু খুব কিছু প্রকাশ্যে আসেনি। আমি তো দেখলাম ফরওয়ার্ড ব্লকের সঙ্গে, ফরওয়ার্ড ব্লক। মানে বামফ্রন্টের মধ্যে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে একটা বড় দ্বন্দ্ব দেখা দিয়েছে। এবং সেটা খুব সম্ভবত হুমায়ুনের ব্যাপারটা নিয়ে আর কি, যে হুমায়ুনের সঙ্গে মোহাম্মদ সেলিম দেখা করতে গেছেন। এখন হুমায়ুন তো বিজেপির প্লান্টেড লোক, মানে এটা তো খুব অস্বাভাবিক কিছু নয়, এটা বোঝার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন পড়ে না, মানে এটা যেন মন বুঝতে যাওয়ার দরকারও পড়ে না আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখন মানে মোহাম্মদ সেক্ষেত্রে সেলিম যে যুক্তিটা দিয়েছেন যে মন বুঝতে যাওয়া, আপনি বলছেন সেটা একেবারেই খাটে না। সোজা কথা, ভোটে জেতার জন্য মোহাম্মদ সেলিমের প্রয়োজন হুমায়ুন কবির। না, এখন ঘটনা হচ্ছে দেখুন, মানে একটা সোশ্যাল ডেমোক্রেটিক স্ট্রাকচার, একটা পার্লামেন্টারি স্ট্রাকচার, তো সেই পার্লামেন্টারি স্ট্রাকচারের মধ্যে তো ভোটে জিততে হবে।
কিন্তু ভোটটাই হচ্ছে একমাত্র বিষয়, মানে নীতি আদর্শ এগুলো, তাহলে তো মানে নামের আগে ওই সি শব্দটা বা ব্র্যাকেটের মধ্যে এম শব্দটা এগুলো তো রাখার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে তো ওখানে একটা অন্য কিছু দিয়ে দিলে, সাব ব্যাং ইত্যাদি ইত্যাদি কিছু একটা দিয়ে দিলেই হয়। তো এটা ওনারা গেছেন, এখন মন বুঝতে যাওয়ার প্রয়োজন পড়ে না, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, মন বোঝার দরকার পড়ে না। যেটা দরকার সেটা হচ্ছে মানুষের সঙ্গে সার্বিকভাবে সম্পর্ক রাখা, এবং মানুষের সঙ্গে সম্পর্কটা রাখলে এবার না জিতলেও পরের বার, না হলে তার পরের বার জেতা যায়। শুধু ভোটের আন্ডারস্ট্যান্ডিং করে ব্যাপারটা হয় না। তবে এখন গেছেন এবং সেটা নিয়ে স্বাভাবিকভাবে বামফ্রন্টের মধ্যে কেউ কেউ প্রতিবাদ করেছেন, নরেন চ্যাটার্জি প্রতিবাদ করেছেন। এবার মুশকিলটা কি জানেন তো, সেটা হচ্ছে এই ফ্রন্টের মধ্যে এখনো অবধি একটা ব্যাপার আছে। এই ফ্রন্টের মধ্যে যে প্রধান চারটি দল, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি এবং ফরওয়ার্ড ব্লক, এই চারটি হচ্ছে প্রধান দল। এর বাইরে কিছু ছোট ছোট দল আছে আরও। এই যে চারটি প্রধান দল, এই চারটি প্রধান দলের কিন্তু হয়তো এর কাছে 1,00,000 কর্মী আছে, ওর পাশে হয়তো দেখা যাবে যে 50,000 আছে, আরেকজনের 20,000 আছে, আরেকজনের 15,000 আছে, এরকম থাকতে পারে। কিন্তু এই থাকাটার মধ্যে এখন কেউ যদি একটা বরদাসুলভ আচরণ নিয়ে যে দেখ আমার 1,00,000 আছে, আরে দেখ 1,00,000 আছে বললেও আলটিমেটলি এটা হচ্ছে বাম ফ্রন্ট, এবং এই যে বাম ফ্রন্ট এখানে দাঁড়িয়ে কিন্তু এই চারটে দলের চারজনই মানে সবাই কিন্তু শূন্য। তো সেই শূন্য যেখানে রয়েছে এবং যেখানে যেখানে যাদের কিছুটা প্রেজেন্স রয়েছে, তাদের সেই সিটগুলো ছেড়ে একটা অ্যাডজাস্টমেন্টে আসা উচিত। যেমন ধরা যাক, মানে আমি যদি বলি, মানে আগের নির্বাচনের জায়গা থেকে বলি, যেমন ধরা যাক দক্ষিণ চব্বিশ পরগনা একটা গুরুত্বপূর্ণ জেলা। সেই জেলাতে গত যে নির্বাচন হয়েছিল তার মধ্যে যারা ভালো ভোট পেয়েছিল তার মধ্যে একজন হচ্ছে শুভম ব্যানার্জি, সিপিআই এর ক্যান্ডিডেট ছিল, সোনারপুর থেকে ভালো ভোট পেয়েছিল। এখন যদি হঠাৎ করে বড় শরিক বলে যে আমি সোনারপুরটা দেব না, তুমি যাও গিয়ে ফলতায় গিয়ে লড়ো, ফলতায় দেখা যাচ্ছে ফলতায় অ্যাকচুয়ালি কারোরই লড়ার মতো অবস্থা নেই,